আমরা আগের প্রবলেমটা ছিল 5-এর 1 কে এর মান কত হলে ওই দুটো রেখা দেওয়া ছিল, রেখা দুটি সমান্তরাল হবে। তো আমরা এর শাখা ক্ষেত্রে একরকম 1 নম্বর রেখার ঢাল বের করে নিয়েছি, 2 নম্বর রেখার ঢালটা বের করে নিয়েছি। নিয়ে যেহেতু সমান্তরাল বলেছে, আমরা প্রথম রেখার ঢাল এবং দ্বিতীয় রেখার ঢাল সমান করে এখান থেকে কে এর মানটা বের করেছি। সিমিলারলি যদি এই প্রশ্নটাই বলতো যে কে এর মান কত হলে এই রেখা দুটি পরস্পর লম্ব হবে, আমরা একইভাবে M1 এবং M2 বের করে নিতাম। প্রথম রেখার ঢাল এবং দ্বিতীয় রেখার ঢালটা বের করে নেওয়ার পর পরস্পর লম্ব রেখার যে শর্তটা, দুটা রেখা লম্ব হওয়ার যে শর্ত M1 M2 = 1, ওইটা বসিয়ে ওখান থেকে কিন্তু কে এর মানটা বের করে নিতাম। খুবই ইম্পর্টেন্ট, নৈর্ব্যক্তিক আকারে বা ভর্তি পরীক্ষায় বা 2 নম্বরের প্রশ্ন আকারে আসতে পারে। ঠিক আছে, এবার দেখো একেবারে সহজ এই প্রবলেম গুলা, এগুলো নৈর্ব্যক্তিক আকারে কিন্তু আসে বা 2 মার্কের জন্য আসে, বা বড় যে প্রবলেম গুলো আছে ভেতরে এই ছোট ছোট এই জিনিসগুলো বের করে নিতে হয়। দেখো 3 2 বিন্দুগামী, 3 -3 -2 বিন্দুগামী এবং এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করো। ঠিক আছে, তাহলে আমাদের রেখাটা কি দেখো তো, আমি যদি দাগাই যে কোনো ভাবে দাগাতে পারি। সমান্তরাল রেখা আমি মনে করি এটা দাগালাম, এটা একটা রেখা দাগালাম। ওকে, তো যে রেখাটা দেওয়া আছে ধরে নিলাম সেই রেখাটা হচ্ছে 1 নং রেখা, হচ্ছে এটা 1 নং রেখাটা হচ্ছে এটা। দেখো আমাদের যদি এরকম থাকে পরীক্ষায় যে 1 নং রেখাটা এরকম, খেয়াল করো যে 4x + 5y - 8, যে কোনোটা দেওয়া থাকতে পারে। এইটাও 1 নম্বর, এটাও উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, সমান্তরাল হলেই হয়েছে। বা এরকম করেও থাকতে পারে যে এটা একটা রেখা, এই যে একটা রেখা, দেখো সমান্তরাল রেখা বিভিন্ন ভাবে থাকতে পারে। তো যে রেখার সমীকরণটা দেওয়া আছে সেই রেখাটাকে ধরে নিলাম আমরা 1 নম্বর রেখা এটা। ঠিক আছে, প্রদত্ত রেখার সমীকরণ, প্রদত্ত রেখার সমীকরণ, প্রদত্ত রেখার সমীকরণটা হচ্ছে এটা। ঠিক আছে, তো প্রদত্ত রেখার সমীকরণটা কি? 4x + 5y - 8 = 0। এটা 1 নম্বর রেখা দিলাম। ঠিক আছে, যে রেখাটা দিয়েছি সেটা 1 নম্বর রেখা দিয়েছি। ওকে, এখন এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে। হ্যাঁ, করলাম যে 4x + 5y + k হবে। আবার একটু শিখে নিচ্ছি যে একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ যখন আমরা বের করব, x এবং y যেমন ছিল তেমনই থাকবে। দেখো 4x 4x, 5y 5y, যোগ যোগ সেম সেম থাকবে। শুধুমাত্র এখানে কনস্ট্যান্টটার জায়গায় কে লিখবো, এখানে কনস্ট্যান্ট থাকুক অথবা না থাকুক। ঠিক আছে, আমরা এখানে +k লিখবো। এখন এই যে কে এর মানটা আমার দরকার, এই যে কে এর মানটা আমার দরকার, এটা বের করার জন্য আমাদের একটা বিন্দু লাগবে বা যে কোনো একটা শর্ত লাগবে। আমাদের এখানে একটা জানা বিন্দু আছে কোন রেখার উপর, এই যে রেখাটা সমান্তরাল রেখা, যে রেখাটার আমরা সমীকরণটা বের করতে চাচ্ছি সেটার নাম কি? 5x 4x + 5y + k। তো এই রেখাটার উপর একটা বিন্দু থাকতে হবে, সেই রেখাটার নাম দিয়েছি 2 নম্বর। এই যে এখানে একটা বিন্দু দেওয়া আছে, নাম কি? -3, -2। অথবা এখানে দেখো যে রেখাটা আমরা বের করছি সেই রেখাটার নাম দিয়েছি আমরা 2 নম্বর। এই রেখাটার উপর যে কোনো একটা বিন্দু দেওয়া আছে -3, -2। ঠিক আছে, তাহলে আমরা 1 ও 2 রেখা সমান্তরাল রেখা, 1 নং রেখার সমীকরণটা দেওয়া আছে, সমান্তরাল রেখার সমীকরণটা বের করতে চাচ্ছি। এই রেখার সমীকরণটা বের করলাম, কে এর মান আমার দরকার। কে এর মান বের করার জন্য এখানে একটা জানা বিন্দু দেওয়া আছে, যে রেখার সমীকরণটা চাচ্ছি সেই রেখার উপর একটা জানা বিন্দু দেওয়া আছে, তাহলে আমরা কে এর মানটা বের করতে পারি আমরা। তাহলে 2 নং রেখার উপর, 2 নং এর উপর, এগুলো ছোট আকার 1 মার্কের জন্য কিন্তু আসে নৈর্ব্যক্তিকে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি করতে হবে, আমরা তো এত কিছু লিখবো না তখন। তখন শুধুমাত্র 4x + 5y + k দিকে 0 লিখে ওখানে ওই x যে বিন্দুগামী সেই বিন্দুটা বসিয়ে দেবো খুব তাড়াতাড়ি করে। -3, -2 বিন্দুটি অবস্থিত, বিন্দুটি অবস্থিত। অতএব কি লিখবো? x এর জায়গায় লিখবো -3, তাহলে 4 × -3 + 5 × -2 + k = 0। এখান থেকে আমি k পাচ্ছি হচ্ছে 22। তাহলে আমি যদি এই k এর মানটা যদি আমি 2 নম্বর সমীকরণে বসায় দিই, তাহলে কিন্তু আমাদের সমান্তরাল রেখার সমীকরণটা পেয়ে যাব, 4x + 5y + 22 = 0। ওকে, খুবই সহজ এগুলো। সিমিলারলি যদি বলতো এত বিন্দুগামী এবং এত রেখার লম্ব রেখার সমীকরণ, একইভাবে আমরা সলভ করতাম। লম্ব রেখার সমীকরণ বের করার সময় কিন্তু আমাদের x এর সহগ y এর কাছে যাবে, y এর সহগ x এর কাছে যাবে এবং একটা চিহ্ন পরিবর্তন হবে। ঠিক আছে, এখানে একটা দেখো, খেয়াল করে এখানে আবার দেওয়া আছে এত বিন্দু দিয়ে যায়। হ্যাঁ যায়, এত এবং এত বিন্দু দ্বয়ের
এত এবং এত বিন্দুর সংযোগ রেখা, এত এবং এত সংযোগ রেখার সমান্তরাল রেখা সমীকরণ। তাহলে আমরা যদি দাগায় তোমাদের দেখাই, এই যে এটা নিলাম হচ্ছে 2,3 বিন্দু, ওকে, এই বিন্দু দিলাম, আর একটা বিন্দু হচ্ছে 3,-1। তো এই বিন্দুর যে সংযোগ রেখার সমীকরণে যে এ বিন্দু যে সংযোগ রেখা দাগিয়েছি, এইটার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে। এটা দেখালাম সমান্তরাল রেখা, যে এটা মনে করো সমান্তরাল রেখা, এটা মনে করো এই রেখাটার এ বি এর যে সংযোগ রেখা এই যে দাগিয়েছি, এটার সমান্তরাল রেখা কিন্তু এইটা, সেটা উপরে হতে পারে নিচেও হতে পারে, কিন্তু হ্যাঁ আমরা রাফলি দাগাচ্ছি আর কি। সমান্তরাল রেখার সমীকরণ আমাকে বের করতে বলেছে। তাহলে এই সমান্তরাল রেখার উপর একটা বিন্দু কিন্তু আবার দেওয়া আছে, যে এত বিন্দুগামী, কত বিন্দু, 2,1 বিন্দুগামী, এই যে 2,1 বিন্দুগামী। তাহলে দেখো এখন এই রেখার সমীকরণ যদি বের করতে চাই, তাহলে এই সংযোগ রেখার সমীকরণটা বের করতে হবে, এই সংযোগ রেখার সমীকরণটা বের করতে হবে, ঠিক আছে, এই সংযোগ রেখার সমীকরণটা বের করতে হবে। অথবা বিভিন্ন ভাবে কিন্তু করা যায়। এই বিন্দুগামী রেখার সমীকরণ আমরা জানি ঢাল লাগবে, দেখো আমি দুই ভাবে বের করে দেখাচ্ছি, যে এই সংযোগ রেখার সমীকরণটাকে বের করে নিই। এ বি এর বা হচ্ছে যে বিন্দু দুটো দেওয়া আছে, সংযোগ রেখার সমীকরণ, সংযোগ রেখার সমীকরণ, এগুলো যখন তুমি বেসিক ক্লাসটা আমরা করেছি না, এখন নিজের মতো করে লিখতে পারবো, নিজের মতো করে কিন্তু এই সমীকরণগুলো তৈরি করে নিতে পারবো। এ বি এর সংযোগ রেখার সমীকরণ কি, এক্স বিয়োগ x1, সূত্রটা লিখে নিচ্ছি, x1 বিয়োগ x2 ইজ ইকুয়াল টু y বিয়োগ y1 ডিভাইড বাই y1 বিয়োগ y2। তো এখান থেকে আমরা কি লিখবো, তো এটাকে আমি মনে মনে x1 y1 ধরি, এটা মনে মনে x2 y2 ধরি, যেটা আমি এবি রেখা বলেছি, এটাকে মনে মনে x1, y1, এটাকে মনে মনে আমরা x2, y2 বলে নিচ্ছি, ঠিক আছে। এগুলো বলে নেওয়া লাগবে না, তোমার নিজের বোঝার জন্য তুমি প্র্যাকটিস করবে লিখে লিখে। তাহলে আমাদের যখন আমাদের মোটামুটি একটা ভালো ধরনের প্র্যাকটিস হয়ে যাবে, তখন কিন্তু আমাদের আগে লিখতে হবে না, এমনি আমরা লিখতে পারবো, ভুল হবে না, নির্ভুল ভাবে লিখতে পারবো। x বিয়োগ x1, তাহলে x বিয়োগ 2, এই যে x1 ডিভাইড বাই 2 বিয়োগ x1 বিয়োগ x2, 2 বিয়োগ 3 ইজ ইকুয়াল টু y বিয়োগ y1, দেখো y1 ইজ ইকুয়াল টু 3, 3 বিয়োগ হচ্ছে y2, y2 ইজ ইকুয়াল টু -1, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1 হয়ে গেল। তাহলে x মাইনাস 2 ডিভাইড বাই -1 ইজ ইকুয়াল টু y মাইনাস 3 ডিভাইড বাই 4। যদি আমরা গুণ করি 4x মাইনাস 8 ইজ ইকুয়াল টু মাইনাস y প্লাস 3। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, 4x প্লাস y মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0। এটা আমরা এ বি এর সংযোগ রেখার সমীকরণ বের করলাম, যে রেখাটা আমার দেওয়া আছে, বিন্দুদ্বয় দেওয়া আছে, সেই বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণ বের করলাম। এখন এটা সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে। এটা সমান্তরাল রেখাতে বুঝতেই পারছো 4x প্লাস y প্লাস k হবে, ঠিক আছে। যদি আমি দেখি একটু এই পাশে লিখি, আর নতুন পেয়ে যাচ্ছি না, যদি লিখি দেখো লিখবো যে 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি লিখবো, 4x প্লাস y মাইনাস প্লাস k ইজ ইকুয়াল টু 0। 2 নম্বর দিলাম। এই 2 নং রেখাটি আবার এই বিন্দুগামী 2,1 বিন্দুগামী, 2 নং রেখাটি, হ্যাঁ 2,1 বিন্দুগামী, খুবই সহজ এগুলো, 2 মার্কের জন্য যেভাবে পড়লে যেভাবে লিখবে সেভাবে লিখে দিচ্ছি। এগুলো কিন্তু তুমি সর্বোচ্চ 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড দিলাম, সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে করে ফেলবো, 30 সেকেন্ড বা এটা যেহেতু সমীকরণ লেখা নাই, আমরা 1 মিনিট আমি দেখাচ্ছি, নৈর্ব্যক্তিকের জন্য দেখাচ্ছি, আরো নৈর্ব্যক্তিক শুধু না, আমি অন্যভাবে এটা করতে পারি, খেয়াল করে দেখো। তাহলে 4 ইন্টু 2 প্লাস 1 প্লাস k ইজ ইকুয়াল টু 0 বা k ইজ ইকুয়াল টু -9। তো k এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের সমীকরণটা পেয়ে যাবো। দেখো এই যে k এর মান এখানে বসিয়ে দিব, 4x প্লাস y মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, এটাই আমাদের উত্তর, ঠিক আছে। এটা কোথা থেকে পেলাম আমরা, ওই যে 2 নং রেখাতে আমরা k এর মানটা বসায় দিলাম, ওকে। এবার যদি মনে করেন না স্যার আমি এভাবে বের করবো না, দেখো তো আমার যে সমীকরণটা বের করতে হবে, সেই সমীকরণটা হচ্ছে 2,1 বিন্দুগামী, 2,1 বিন্দুগামী, 2,1 বিন্দুগামী, খুবই সিম্পল। 2,1 বিন্দুগামী রেখার সমীকরণ কি, আমি কিন্তু বিকল্পটা করে দিচ্ছি, বিকল্প বলবো না, ওইটা যদি প্রথমে করতাম এটা বিকল্প, এটা প্রথমে করেছি ওটা বিকল্প বলছি। যে কোনো একটা বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে y বিয়োগ y1, y বিয়োগ 2 ইজ ইকুয়াল টু m ইন্টু x বিয়োগ x1, x বিয়োগ 1। দেখো এটাকে আমি যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী রেখার সমীকরণ y বিয়োগ y1, এটা খুবই কমন একটা এবং খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, বলেছি আমি যখন আমরা প্রথম ক্লাসটা নিয়েছি সরল রেখার উপর 3.5। বেসিক ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা, ভেতরের যদি ক্লাস দুই একটা নাও মিস করো, বেসিক ক্লাসটা অবশ্যই করবা, খুব গুরুত্ব দিয়ে করবা।
ঠিক আছে, গণিত কিন্তু মুখস্থ বিদ্যা না, একেবারে বুঝে বুঝে বেসিক ক্লাসটা যদি ভালোভাবে তুমি বুঝতে পারো তাহলে দেখবা ভেতরের অঙ্ক তোমার আটকাচ্ছে না, ভেতরের যদি দুই একটা ক্লাস কোনো কারণে মিস হয়ে যায় কভার করে নিতে পারবা। বেসিক ক্লাসটা অবশ্যই করবা, যে কোনো চ্যাপ্টারে, ভেক্টর বলো অথবা কি বলে পদার্থবিজ্ঞান বলো অথবা যে কোনো সাবজেক্টই বলো, বেসিক ক্লাসটা গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, এটা তো এখানে আমার কি লাগবে, এম এর মান লাগবে। তো এম এর মানটা দেখো তো, খেয়াল করো, এইটা আর এইটা কিন্তু আমার সমান্তরাল রেখা, তাহলে এই রেখার ঢাল আর এই রেখার ঢাল কিন্তু একই, এই কনসেপ্টটা দেখো আমরা শিখেছি। এখন এই এমটা তাহলে কি, এই রেখার ঢাল কত দেখো তো, এই রেখার ঢাল মানে কি কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর, তো কোটি দ্বয়ের অন্তর, এই রেখার ঢালটা আমি যদি বের করে নিই একটু, এই যে এই জায়গায় বের করে নিচ্ছি এই গোলাকার চিহ্নের মধ্যে, এই রেখার ঢালটা কত দেখো তো, এম ইজ ইকুয়াল টু কোটি দ্বয়ের অন্তর 3 যোগ 1, 3 যোগ 1 ডিভাইড বাই, এটা আগে বলেছিলাম, আগে বলেছি 3, এটা আগে নিয়েছি, 3 যোগ 1, নিচে হচ্ছে 2 বিয়োগ 3, 2 বিয়োগ 3, দেখো আমরা পাচ্ছি m ইজ ইকুয়াল টু -4, -4, যে 3 যোগ 4, নিচে -1 দ্বারা ভাগ, তাহলে -4 বসায় দাও তো, দেখো তো y - 2 ইজ ইকুয়াল টু -4 ইনটু x বিয়োগ 1, হিসাব করে দেখো y বিয়োগ 2 ইজ ইকুয়াল টু -4x প্লাস 4, প্লাস 4 হলো না ভুল লিখলাম, আমরা কি ভুল লিখলাম নাকি, এটা এখানে কি ক্যালকুলেশন করতে কোথাও ভুল হয়েছে, x - 2, আচ্ছা x - 1, 2 1 বিন্দুগামী ছিল না, 2 1 বিন্দুগামী এবং এত রেখার সংযোগ রেখে শেখার সমীকরণ, আমাদের মধ্যে কোথায় যেন এই রেখার ঢাল এবং এই রেখার ঢাল তো সমান হওয়া উচিত, তাহলে সমীকরণ হিসেবে কি হচ্ছে দেখো তো, y - 2 ইজ ইকুয়াল টু 4x প্লাস 4 -4, তাহলে 4x প্লাস y - 6 ইজ ইকুয়াল টু 0, আমাদের মনে এখানে কোথাও একটা ভুল হয়ে গেছে, এত রেখাটি 2 1 বিন্দুগামী, এখানে মনে একটা হিসাব নিকাশ করতে ভুল হইলো নাকি, 3 5 হওয়া উচিত ছিল, একই রকমই তো রেখা, 3 আর 1 4, কোটি দ্বয়ের অন্তর 2, 3 3, -1, 2, 3 3, -1, আচ্ছা y বিয়োগ y1 ছিল, সরি এখানে আমার লিখতে ভুল হয়েছে, এখানে এই y বিয়োগ 1 ইনটু m ইনটু এই যেটা হবে, সরি এই যে x1 y1 না, y বিয়োগ y1, y বিয়োগ y1 এটা 1 হবে, y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু m ইনটু x বিয়োগ x1, x1 এর মান হচ্ছে 2, এই যে দেখো x1 এর মান 2, এই 4x প্লাস 8 হবে এখানে 8, আর এখানে হচ্ছে 1, 8 আর 1 অবশ্যই হওয়া উচিত, না হলে আমি কোথাও ভুল করেছি, এজন্য দেখতেছি আমি কোথায় যেন ভুল করেছি, y - 1 আর এটা হচ্ছে 8, এই দেখো 4x প্লাস y, এই 8 আর 1 এর পাশে আসলে 9 হয়ে যায়, একই রেজাল্ট, কিন্তু এটা কিন্তু আরো সহজ, দেখো 2 1 বিন্দুগামী রেখা, এটা কিন্তু বেসিক ছাড়া তুমি পারবা না, আবার একেবারে কনসেপ্ট লাগবে, বেসিক কনসেপ্ট, 2 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করলাম, y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু m ইনটু x বিয়োগ x1, ভালো কথা, তো এই বিন্দুটার তো m লাগবে, আমার ঢাল লাগবে তো এই রেখার, তো এই রেখার ঢালের রেখার ঢাল তো সমান, কেন সমান্তরাল রেখা, ঢাল বের করতে খুবই সহজ, যদি দুটা বিন্দু দেওয়া থাকে, কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর, বের করে দেখো আমি বসায় দিচ্ছি, অঙ্ক হয়ে গেছে, কিন্তু যে কোনো ভাবে কিন্তু করা যেতে পারে, আমাদের বেসিক ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট, আমি বারবার বলেছি, আমি কিন্তু তোমাদের ওই ফার্স্ট ইয়ারের মতো করে বেসিক ক্লাসগুলো নিয়েছি কিন্তু, ওকে এটা আর লিখলাম না, দেখো এটা পারবো, 2 5 বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ, দুই ভাবে পারবা তুমি, এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ কত, 3x প্লাস 12y - 7 ইজ ইকুয়াল টু 0, 1 নং রেখা দেওয়া আছে, 1 নং এর উপর লম্ব রেখার সমীকরণ আমি লিখে নিচ্ছি, সরাসরি লম্ব রেখা লিখছি, কথাগুলো পরে লিখে দিবনি, তাহলে এখানে কি 12 হবে x - 3y আর প্লাস কে ইজ ইকুয়াল টু 0, 2 নম্বর রেখা দিলাম, এই 2 নম্বর রেখা 2 5 বিন্দুগামী, 2 5 বিন্দুগামী, তাহলে 2 নম্বর রেখা 2 5 বিন্দুগামী, হ্যাঁ বিন্দুগামী, ওকে আগের মতো চিত্রটা আগের মতোই হবে, হ্যাঁ এত রেখার সমান্তরাল আমি দেখাচ্ছি, 12 গুণ 2 প্লাস মাইনাস 3 গুণ 5 প্লাস কে ইজ ইকুয়াল টু 0, তাহলে কে ইজ ইকুয়াল টু 12 গুণ 24 আর 9 মাইনাস 9, 15 আর 9 24, অতএব 2 নম্বরটা আমরা কি পাচ্ছি দেখো, 12x - 3y প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 9 ইজ ইকুয়াল টু 0, সিমিলারলি এটা কিন্তু আগের মতো করে করতে পারি, যে এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করলাম, তারপর এই রেখার যে ঢালটা হবে, এই লম্ব রেখার ঢাল কিন্তু সেটা হবে না, লম্ব রেখার ঢাল কত হবে তার উল্টা, মাইনাস চিহ্ন বাদ হবে, আমি যদি একটা দেখাই তো খেয়াল করো তো,
আমি যদি একটু নৈর্ব্যক্তিকটা একটু পড়ায় ফেলি ছোট্ট করে, বললো এই রেখার লম্ব রেখার ঢাল, এই রেখার লম্ব রেখার ঢাল কত? দেখো আমি যদি এই রেখার ঢাল বের করি প্রথমে, যে 1 নং রেখার ক্ষেত্রে যদি ঢাল বের করি m1 মনে কর, ধরলাম ফর এক্সাম্পল ধরলাম যে m1, তাহলে 1 নং রেখার ঢাল হচ্ছে মাইনাস x এর সহগ ভাগ y এর সহগ, x এর সহগ 3 y এর সহগ 12। তাহলে আমি যদি বলি যে এটা লম্ব রেখার ঢাল, 1 এর লম্ব রেখার ঢাল নৈর্ব্যক্তিক আসে পরীক্ষায়, তাহলে কি হবে? m2 লিখলাম, মনে করো মাইনাস লিখবো না, যে চিহ্ন থাকবে এখানে সেই চিহ্ন রাখবো না, উল্টা চিহ্ন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এখানে মাইনাস প্লাস দিয়ে দিলাম, আর উল্টায় যাবে, 12/3 হবে, 12/3 ইকুয়াল টু 4। বুঝতে পেরেছো? তাহলে এটা নৈর্ব্যক্তিকের জন্য আবারও কিন্তু গত ক্লাসে বলেছি, আবার একটু মনে করিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের লম্ব রেখা বা সমান্তরাল রেখার সমীকরণ যদি এভাবে বের করে বলে, একটা বিন্দু দেওয়া থাকবে, এগুলো সাধারণত নৈর্ব্যক্তিক আকারে আসে, আমরা খুবই ইজিলি পারবো আশা রাখছি। এবার খেয়াল করো, 7 এর 6টাও লিখেছি আমি, একই জিনিসই একটু ঘুরানো আছে। এমন একটি রেখার সমীকরণ নির্ণয় করো যাহা এত রেখার উপর লম্ব। আচ্ছা লিখে ফেলি, x ভাগ a মাইনাস y ভাগ b ইজ ইকুয়াল টু 1, এটা 1 নং। তো 1 নং এর উপর লম্ব রেখার সমীকরণ, 1 নং এর উপর লম্ব রেখার সমীকরণ, 1 নং এর, দেখি পারি কিনা, লম্ব রেখার সমীকরণ। আমি যদি এটাকে সমীকরণটাকে একটু তৈরি করে নিতাম তাও হতো, আবার যদি মনে করো না স্যার আমি তৈরি করে নিব না, এভাবে রাখবো, তাও হবে। তৈরি করে নিলে একটু দেখতে সুন্দর লাগতো, তৈরি করে না নিলেও হবে, কোনো সমস্যা নেই। দেখো তৈরি করে নিচ্ছি না মনে করো, তাও সমস্যা নাই। দেখো কি হবে, এই 1 ভাগ বিটা এখানে আসবে, তাহলে 1 ভাগ b ইন্টু এক্স প্লাস 1 ভাগ a ইন্টু ওয়াই প্লাস k ইজ ইকুয়াল টু 0। এই যে হয়ে গেছে, এভাবে লিখতে পারি আমি, কোনো সমস্যা নাই, কোনোই সমস্যা নাই। এখন প্রশ্ন হচ্ছে এই রেখাটার মধ্যে কে বিন্দুটা আছে, কে রেখা, কে যে আননোন একটা কনস্ট্যান্ট আছে, এটার মান বের করতে হবে। ওই যে বলেছিলাম একটা শর্ত থাকবে বা যে কোনো একটা জানা বিন্দু লাগবে এই রেখার উপর, এই বিন্দুটা আমি কি এখন খুঁজবো, অঙ্কের মধ্যে খুঁজো তো। আচ্ছা লম্ব এবং প্রদত্ত রেখা যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, বিন্দুটা একটু চালাকি করে বলে দেওয়া আছে, এবং প্রদত্ত রেখা মানে এই যে রেখাটা, যে রেখাটা দেওয়া আছে, এই রেখাটা যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দু দিয়ে যায়। তাহলে 1 নং রেখা বলতো একজন, 1 নং রেখা এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে বলতে পারি না? a, হ্যাঁ a,0 ছেদ করে, আর আমি হিসাবটা দেখাচ্ছি না, ছেদ করে। তাহলে আমরা কি বলতে পারি না 2 নং রেখা হচ্ছে a,0 বিন্দুগামী? হ্যাঁ বলতে পারি, 2 নং রেখা হচ্ছে, 2 নং রেখা যেহেতু বলে দিয়েছে, অঙ্কের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছে যে 2 নং রেখা a,0 বিন্দুগামী। ওকে, তোমাদের অনেক অঙ্ক করাচ্ছি কিন্তু, সুতরাং আমাদের আটকানোর কথা না, আমাদের সৃজনশীল দিবে, আমাদের আটকানোর কথা না, আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। তাহলে এই বিন্দুটা এখানে যদি বসিয়ে দিই আমরা, এক্স এর জায়গায় a বসাবো, তাহলে a ভাগ b প্লাস 0 প্লাস k ইজ ইকুয়াল টু 0 বা k ইজ ইকুয়াল টু মাইনাস a ভাগ b। k এর মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে দেখো x এর b প্লাস y এর a মাইনাস a ভাগ b ইজ ইকুয়াল টু 0। এরকম দেখতে যদি ভালো না লাগে আমরা একটু হিসাব নিকাশ করে নিব। a b লসাগু হবে, a b লসাগু হচ্ছে ax, আমি একবার লিখছি, প্লাস হচ্ছে a b লসাগু করেছি by মাইনাস হচ্ছে a b লসাগু করেছি মাইনাস হচ্ছে a স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এরকম হওয়ার কথা, হিসাব নিকাশ যদি ভুল হয় তোমরা ঠিক করে নিও, আমি একবারই লিখেছি ax by, আর এখানে যেহেতু a b লসাগু করেছি তাহলে b a স্কয়ার, হ্যাঁ এরকম হবে আর কি। হ্যাঁ যাই হোক, স্কয়ার নাই বি হইতো রে, কে এর মান মাইনাস a ভাগ b। যাই হোক, হিসাব নিকাশটা দেখে নিও। ওকে, এবার আসো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের মধ্যে, এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটা, আরো দুইটা আছে একই রকম, 8 এবং 9 একই রকম, 11টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা দেখো খুবই সহজ, এত এবং এত বিন্দু দুটির সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলেছে। লম্ব দ্বিখণ্ডক আমি যদি একটু রাফলি দাগালাম, একটু বড় করে দাগালাম, এটা মনে করে নিলাম হচ্ছে 8,5, একটু বিন্দু নিলেই হয়েছে, আমি রাফলি দাগাচ্ছি, আমি কিন্তু
এক্স ওয়াই অক্ষ দাগিয়ে কিন্তু স্থানাঙ্ক আকারে দাগাই নাই, রাফলি দাগালাম। হ্যাঁ, বিভিন্ন ভাবে থাকতে পারে, একটু দেখাচ্ছি। এটা হচ্ছে -4,3, -4,-3 দাগালাম। এটা লম্ব আবার দ্বিখণ্ডক হতে হবে, মানে যেখানে আমি লম্ব দাগাবো সেটা এই এ বি রেখাংশের দ্বিখণ্ডক হতে হবে। এই যে দ্বিখণ্ডক, এই যে দ্বিখণ্ডক, এই দিলাম, এই বরাবর লম্ব হতে হবে। ওকে, এই রেখাটার সমীকরণ আমি চাচ্ছি, এই রেখাটার সমীকরণ চাচ্ছি। তাহলে এখন দেখো তো খেয়াল করে, খুবই সহজ কিন্তু, এটার সমীকরণ চাচ্ছি। তাহলে এই বিন্দুর সংযোগ, এটার কি করতে হবে, এইটার সমীকরণ বের করতে হবে। 2 ভাবে 3 ভাবে করা যায় ইচ্ছা অনুযায়ী, ওই আগের মতো বললাম না, ঢালের মাধ্যমে করা যায়, বিন্দুর মাধ্যমে করা যায়, আবার সমীকরণ বের করে তার লম্ব সমীকরণ বের করা যায়। অলরেডি কিন্তু বের করেছি। এত রেখার, এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণ, তার লম্ব রেখার সমীকরণ কিন্তু অলরেডি বের করেছি। দেখো খেয়াল করে, এই যে এত এবং এত সংযোগ রেখার সমান্তরাল ছিল এটা, ঠিক আছে। এরকম আমরা লম্ব রেখার সমীকরণটা কিন্তু বের করতে পারি। আগে এই সমীকরণটা বের করে নিই না, এইটা এ বি এর সমীকরণ আমি সংক্ষেপে নিচ্ছি, যে এভাবে লিখতে পারো যদি তোমার মন চায়, যে a of 8, 5 এবং -4, -3, এটা b of -4, -3 বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণ, সংযোগ রেখার সমীকরণ। দেখো এটা কিন্তু অন্যভাবে দেখাবো আমি, যে অন্যভাবে আসতে পারে, মানে এটা কথায় না আসে, এরকম চিত্র আকারে না আসে, অন্য আকারেও আসতে পারে, এটাও দেখাচ্ছি আমি, ঠিক আছে। ওকে, তো আমরা একটু এটার সমীকরণ বের করি। x বিয়োগ x1, এবার কিন্তু একবার লিখছি, x বিয়োগ 8 ভাগ 8 যোগ 4 ইজ ইকুয়াল টু y বিয়োগ y1, y1 মানে 5, 5 যোগ 3। তো এখান থেকে আমি পাচ্ছি কত, x বিয়োগ 8 ভাগ 12 ইজ ইকুয়াল টু y মাইনাস 5 ভাগ 8। তো আমি যদি একটু হিসাব নিকাশ করে নিই, এখানে আমি যদি একটু ছোট করে নিই, 4 দ্বারা ওই পাশে ভাগ, 4 দ্বারা যে এই 4 এটাকে কাটে, তো এখানে 4 দ্বারা কাটে 3 হয়, আর y মাইনাস 5 ভাগ 4 দুগুণ 8। তো আমি যদি একটু গুণ করি, 2x মাইনাস 16 ইজ ইকুয়াল টু 3y মাইনাস 15। কি পাবো, 2x মাইনাস 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এই রেখার এখন লম্ব রেখার সমীকরণ লাগবে, কারণ আমি কিন্তু এই রেখার সমীকরণটা পেয়ে গেছি। আমি যদি লিখে নিই, 2x মাইনাস 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 পেয়ে গেলাম মনে করো। হ্যাঁ, এই রেখার লম্ব রেখার সমীকরণ এখন বের করবো। তাহলে 1 নংয়ের এটা যদি নাম্বারিং করি, এই 1 নংয়ের লম্ব রেখার সমীকরণ কত হবে, লম্ব রেখার সমীকরণ হবে হচ্ছে x এর সহায়ক y এর যাবে 3x প্লাস, চিহ্ন পরিবর্তন হয়েছে কিন্তু, 2y প্লাস k ইজ ইকুয়াল টু 0। প্রশ্ন হচ্ছে এইটাই কিন্তু একটু ঝামেলা, যে এই k এর মান বের করার জন্য একটা জানা বিন্দু লাগবে ওই রেখার উপর। আমরা কিন্তু এই রেখাটার সমীকরণ অলরেডি পেয়ে গেছি, 3x প্লাস 2y প্লাস k ইজ ইকুয়াল টু 0। আমার খালি দরকার এখন k এর মানটা কোনোভাবে বের করা। k এর মান বের করার জন্য আমার একটা জানা বিন্দু লাগবে। দেখো তো, এইটার এই রেখার উপর একটা জানা বিন্দু যদি দেওয়া থাকতো তো হইতোই, খুব সহজে পারতাম, কিন্তু দেওয়া নাই, কিন্তু বলে দেওয়া আছে। দেখো তো, এই যে এবং এটা বিন্দুদ্বয়ের সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডক, তার মানে কি এই পাশে এবং এই পাশে সমান। তাহলে আমি যদি বলি যে এই ধরে নিলাম এটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডক, হচ্ছে কি বলে, মধ্যবিন্দু হচ্ছে সি, সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, দুইটা বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটার প্রথমটা যোগ এটার প্রথমটা ভাগ 2, এইটার দ্বিতীয়টা যোগ এটার দ্বিতীয়টা ভাগ 2। আমি যদি একটু একবারে লিখি, এখানে একটু একবারে লিখে নিচ্ছি, 8 মাইনাস 4 ডিভাইড বাই 2 কমা 5 মাইনাস 3 ডিভাইড বাই 2। এইটা বেসিক্যালি এটা এই বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি, তাহলে কত, 2,1। তার মানে আমি যদি এটাকে আমি এই বিভক্তকারী বিন্দুকে আমি সি বলি, আচ্ছা এটা এই বিভক্তকারী বিন্দুকে আমি যদি সি বলি, মধ্যবিন্দু যেটা মধ্যবিন্দুতে বিভক্ত হয়েছে একেবারে, সেটা 2। হ্যাঁ, না যে দেখো দেখো খেয়াল করো, 8 বিয়োগ 4 ভাগ 2, 4 এর 2 মানে 2, 5 বিয়োগ 3, এটা 5 বিয়োগ 3 রে বাবা, এই যে 5, এই যে 3, এটা হ্যাঁ, এইটা দেখ হিসাব নিকাশ যা হয়, আমার ভুল ভ্রান্তি হতে পারে, হিসাব নিকাশ ঠিক করে প্রসিডিউরটা দেখো তুমি খালি। হ্যাঁ, তাহলে এখানে আমি যদি বসাই 2 বিন্দু, এখানে বসালে কিন্তু আমরা কে এর মান পাবো, কে এর মান আবার বসাবো এখানে, সমীকরণ কিন্তু পেয়ে গেছি। খুবই খুবই ইম্পর্টেন্ট এটা প্রশ্ন, বিভিন্ন ভাবে দেওয়া থাকতে পারে। আবার দেখো বলতো যে এটা হচ্ছে এখানে একটা বিন্দু দিয়ে বলতো, যেটা লম্ব রেখা, এখানে এই রেখার উপর যে কোনো একটা জায়গায় বিন্দু দেওয়া থাকতো,
তবুও কিন্তু আমরা সেম ভাবে করতাম, তখন আর এই আমার দ্বিখণ্ডক করে নেওয়া লাগতো না। দ্বিখণ্ডক বলে কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু ভাগ করতে পেরেছি আমরা। এই সি বিন্দুটা যদি দ্বিখণ্ডক না হয়ে বলতো, যদি সি বিন্দুটা হচ্ছে এবি রেখার সমত্রিখণ্ডক বিন্দু বা 2:1 অনুপাতে বিভক্ত করেছে, এটা ওটা বিভিন্ন ভাবে বলতে পারে, কিন্তু যেভাবে বলুক না কেন আমরা যে রেখাটার সমীকরণ বের করেছি তার মধ্যে কে আছে, কে এর মান বের করার জন্য অঙ্কের দিকে তাকালেই দেখতে পাবা সুন্দরভাবে যে একটা শর্ত দেওয়া আছে। সেই শর্ত বসালে কে এর মানটা বের হয়ে যাবে, কে এর মানটা এখানে বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে 2 নং রেখা 2,1 বিন্দুগামী, ঠিক আছে, এইভাবে লিখবা ছোট্ট করে। 3 গুণ 2 প্লাস 2 গুণ 1 প্লাস কে ইজ ইকুয়াল টু 0, বা আমরা পাচ্ছি কে ইজ ইকুয়াল টু 2 আর কে 3 গুণ 6 আর 2 8 মাইনাস 8। তো আমরা এভাবে 2 নং সমীকরণ থেকে কি পাই, কে এর মান বসালে পাবো 3x প্লাস 2y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। এগুলোকে কঠিন অঙ্ক কোনোভাবেই তুমি বলতে পারো না, কোনোভাবেই বলতে পারো না, খুবই সহজ। চিত্র আকারে দেখাচ্ছি এই কারণেই তোমাদের পরীক্ষায় কিন্তু চিত্র আকারে থাকবে, এই জন্য আমি চিত্র আকারে দেখাচ্ছি। পরের প্রশ্ন একই দেখো, এ এবং বি বিন্দু দুটির সংযোজক রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত, ওখানে লম্ব দ্বিখণ্ডক বলেছিল, এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত বা সমদ্বিখণ্ডক। আবারও বলি, সমদ্বিখণ্ডক, সমকোণে সমদ্বিখণ্ডক। সমকোণ মানে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি মানে কি লম্ব, আর সমদ্বিখণ্ডিত মানে কি দুই খণ্ড করা, তার মানে সমকোণে সমদ্বিখণ্ডিত মানে 2 ভাগে ভাগ করা। একই প্রশ্ন, হ্যাঁ সেম প্রশ্ন লিখেছি এই কারণে যে অনেক সময় ভাষাগত হতে বা বুঝতে সমস্যা হতে পারে। এরূপ রেখা সমীকরণ নির্ণয় করে ফেললাম। ওয়াই রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। সবাই আমরা পারি, কোন একটা রেখা এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে বা ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে আমরা শিখেছি, সুন্দরভাবে শিখেছি। আমরা যে রেখাটার সমীকরণটা বের করব সেই রেখাটাকে কোন ফরম্যাটে সাজাবো বলো দেখি, এক্স ভাগ এ প্লাস ভাগ ওয়াই ভাগ বি। ওখান থেকে আমার ওয়াই অক্ষকে 0, বি বিন্দুতে ছেদ করে, অথবা যদি এখানে বলতে এক্স অক্ষকে a, 0 বিন্দুতে ছেদ করে। খুবই সিম্পল, ঠিক আছে। আমরা এটা কিন্তু আর করে দিচ্ছি না, লিখে ফেললাম, নিজে করো, হ্যাঁ নিজে করো। তো আমরা পেরে গেলাম, ওকে। তাহলে আমরা সেম অঙ্ক, খালি এখানে ওয়াই অক্ষকে কত বিন্দু ছেদ করে এটা অতিরিক্ত জায়গায় চাইছে, আর ভাষাগত একটু কথা আছে, সমকোণে মানে লম্ব ভাবে সমদ্বিখণ্ডিত মানে 2 খণ্ডিত, আগে ছিল একবারে লম্ব দ্বিখণ্ডক, কথা কিন্তু একই, মাঝখানের বিন্দু। এখানে আর লিখি নাই আমি, তোমরা করে নিও। এইটা দেখো, এইটা ওইটার চেয়ে আরো বেশি ইম্পর্টেন্ট, একই প্রশ্ন একটু ঘুরানো। এটা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে 9 নাম্বার অঙ্ক এবং 11 নাম্বার অঙ্ক সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, 9 এবং 11, ঠিক আছে, 9 এবং 11 করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। 9 এবং 11 করলে, আর আমি যেগুলো করাচ্ছি সেগুলো মোটামুটি কমপ্লিট করে দেখবা যে তুমি বোর্ডের প্রশ্ন ধরো, মোটামুটি আশা রাখি 95 থেকে 98% হয়ে যাবে, আশা রাখছি। হ্যাঁ, বোর্ডের অঙ্ক ধরো তুমি, আমি এই যে কটা করাচ্ছি সব অঙ্কই প্রায় করাচ্ছি, কারণ আমি চাচ্ছি ফার্স্ট পার্টটা যেন তোমার ভালো প্রিপারেশন হয়, কারণ ফার্স্ট পার্টটা একটু জটিল, মানে ফুল প্রশ্ন কমন পাওয়া। সেকেন্ড পার্টটা একটু সহজ, সেকেন্ড পার্ট মাত্র 3টা চ্যাপ্টার, তার মধ্যে আবার 2টা চ্যাপ্টার খুবই সহজ, একটা জটিল সংখ্যা, একটা হচ্ছে বহুপদী দ্বিঘাত সমীকরণ, খুবই সোজা এই 2টা চ্যাপ্টার। আর একটা কৌণিক করলে আমাদের 5টা প্রশ্ন কমন হয়ে যায়। সাথে আমাদের কি পড়তে হয়, সাথে শুধুমাত্র আমাদের গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যার নৈর্ব্যক্তিক পোরশনটা পড়তে হয়। তোমাদের বলেছে কিনা জানি না, নৈর্ব্যক্তিক পরীক্ষা নিব শনিবারে, শুধুমাত্র গতিবিদ্যার মধ্যে, একটু বলে নিচ্ছি যারা আছো, শুধুমাত্র গতিবিদ্যার উপর পরীক্ষা নিব। গতিবিদ্যার সম্ভবত 45টা প্রশ্ন আমি পড়িয়েছি, তোমাদের ক্লাস নোট দেওয়া হয়েছে, ওই 45টা প্রশ্নের মধ্য থেকেই আমি 25টা প্রশ্ন দিব। আমার মানে টার্গেটটা হচ্ছে যেন ওই 45টা তুমি ভালো করে করো, ওই 45টা ভালো করে করলে আশা রাখছি তুমি 3টার মধ্যে 3টাই কমন পেয়ে যাবা। গতিবিদ্যা থেকে কমপক্ষে 3টা আসবে, কিন্তু 4টা আসতে পারে, 5টা আসতে পারে। তো 3টা প্রশ্ন কমন হইলেই কিন্তু তোমার ওই 45টার মধ্যেই চলে আসার কথা, কারণ ওইভাবে আমি ক্লাসটা সাজিয়েছিলাম এবং করে দিয়েছি সুন্দর করে। 45টা প্রশ্ন তুমি ভালো করে করবে, ওখান থেকে আমি 25টা প্রশ্ন দিব তোমাকে, হ্যাঁ, সময় 25 মিনিট। তো সুন্দর করে ফেলবা শনিবারে। অনলাইনে যারা দিবা অনলাইনে, আবার অফলাইনে নিবো, একই সাথে একই সিস্টেমে পরীক্ষা নিচ্ছি। আর সরল লেখা হয়ে গেলে আমরা
সরলরেখার উপর একটা পরীক্ষা নিয়ে নিব, ঠিক আছে? ওকে, তো খেয়াল করে দেখো, এত আমি একটা দাগে নিই তো, এইটা আমার প্রেজেন্টেশনটা একটু খেয়াল করবা। এইটা কিন্তু এইভাবে পরীক্ষায় আসে না, চিত্র আকার আসে। আমি বারবার বলেছি চিত্র আকার আসে। আমি প্রথমে সিম্পল একটা চিত্র দেখাচ্ছি, পরে আমরা অন্য যে কোনো অন্য যেভাবে আসতে পারে ওই রকম দুই একটা চিত্র দাগিয়ে দেখাচ্ছি তোমাকে। খেয়াল করো যে 2 1 বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত লম্বের, দেখো তো এই যে রেখা নিলাম একটা, এই রেখার নাম দিয়ে দাও তো 3x - 4y + 5 = 0, ঠিক আছে? 0। এই রেখার উপর লম্ব টানবো কোথা থেকে? 2, 1 বিন্দু থেকে, 2, -1 বিন্দু থেকে। এটা নাম দিলাম একটা বিন্দু, লম্ব টানো, টানলাম, লম্ব টেনেছি। এই যে অঙ্কিত লম্বের পাদবিন্দু, এই যে পাদবিন্দু, পাদবিন্দু নাম দিয়ে দাও তো একটা, নাম দিলাম মনে করো পি। এই পি বিন্দু স্থানাঙ্ক চেয়েছে। এই রেখার নাম দিলাম হচ্ছে এবি রেখা, আর যে বিন্দুটা সেই বিন্দুর নাম দিলাম মনে করো সি বিন্দু। তার মানে সি বিন্দু থেকে এবি রেখার উপর অঙ্কিত লম্ব, লম্ব টেনেছি, পাদবিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে। এইটার আমার টার্গেট, আমি লাল কালিতে টার্গেটটা একটু গোল করে নিচ্ছি। এই যে এইটা আমার টার্গেট, এটা পি বিন্দু, এই অঙ্কটা চেয়েছে। খেয়াল করো আমি কিভাবে আগাবো। পি বিন্দুটা সম্পর্কে একটা ধারণা নিয়ে নিই আমরা। দেখো তো, পি বিন্দুটা হচ্ছে এই এবি রেখা এবং সিপি রেখার ছেদ বিন্দু। এটা কারো কিন্তু কোনো দ্বিমত নাই। এবি রেখার যে সমীকরণটা আমার জানাই আছে, আর তাহলে তার লম্ব রেখার সমীকরণটা আমাকে বের করতে হবে। লম্ব রেখার সমীকরণ যদি বের করতে পারি, এই যে যেটা লম্ব রেখা কোনটা, পিসি বা সিপি, এই সিপি রেখা এবং এবি রেখা, এই দুইটার ছেদবিন্দুই কিন্তু পি বিন্দু। এই যে রেখা পেলাম, এই রেখা এবং এই তার লম্ব রেখা, এই দুটাকে আমরা বিভিন্ন নিয়মে, যে কোনো নিয়মে সমাধান করে ফেলবো। বজ্রগুণন বা অপনয়ন বা প্রতিস্থাপন, আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা। সেই সমাধানটাই হবে পি বিন্দু। আমাদের কিন্তু কথা কিন্তু কমপ্লিট, আমরা কিন্তু লিখতে এখন যা দেরি, এটা না বোঝার কোনোই কারণ নেই। আমাদের একটা রেখা দাগানো আছে, দেখো এই যে এত রেখার উপর লম্ব কোথা থেকে টানবো, 2, 1 বিন্দু। তো আমি যখন এই রেখার উপর লম্ব রেখা আমি পাবো, সেই রেখাটার উপর লম্ব রেখা যখন আমি বানাবো, তখন তো একটা কে আসবে। কে কিভাবে বের করবো? জানা বিন্দু লাগবে ওই রেখার উপর। দেখো তো সুন্দর স্পষ্ট করে দেওয়া আছে, দেখো এই যে এই লম্ব যে রেখাটা দাগিয়েছে সিপি রেখা, এই সিপি রেখার উপর একটা বিন্দু কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। ভেরি সিম্পল, দাগায় ফেলি আমরা। তো আমরা একটু খেলে তাড়াতাড়ি করে ফেলি, হ্যাঁ কিন্তু সংক্ষেপে, কথাগুলো আমি পরে লিখে দিবনি। তাহলে আমাদের এই এটা লেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে? এই যে 4x + 3y, এই যে x এর সহগ y এর কাছে, y এর সহগ x এর কাছে, এবং মাঝখানে কিন্তু একটা চিহ্ন পরিবর্তন। আবার একটু মনে করিয়ে দিচ্ছি, আমরা যখন লম্ব রেখার সমীকরণ বের করব তখন যেন অবশ্যই y এর সহগকে কিন্তু আমি -4 বলছি না, শুধু 4 বলবো, কারণ ভিতরে তো চিহ্ন পরিবর্তন করছেই। + k = 0। ওকে, 2 নম্বর লিখলাম, ওটা 1 নম্বর। এবার খেয়াল করো, এই 2 নং রেখা, এই যে লম্ব রেখার সমীকরণ সিপি রেখা, সিপি রেখার উপর একটা বিন্দু দেওয়া আছে, কোন বিন্দুগামী? এই 2 নং রেখা, 2 নং রেখা -1 বিন্দুগামী। এরপর না বোঝার আমার মনে হয় না যে কোনো কারণ আছে। আমি এত ফার্স্টে যেভাবে পড়ানো লাগে সেভাবে পড়াচ্ছি, কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম গুলা, বিশেষ করে জিওমেট্রিটা আমি খুবই ইম্পর্টেন্স দিচ্ছি, কারণ আমার এখান থেকে একটা প্রশ্ন অ্যান্সার করতেই হবে, প্রয়োজনে দুইটাও লাগতে পারে, এবং এখান থেকে আমার ওই অন্য চ্যাপ্টার গুলাতে সাহায্য লাগবে, বিশেষ করে বৃত্ত এবং কণিকে। ওকে, এত বিন্দুগামী, তাহলে 4 গুণ 2, অর্থাৎ 4 গুণ 2 + 3 গুণ -1 = k = 0। ওকে, তাহলে k = -5। k এর মানটা এখানে বসায় দাও তো, 2 নং হয়ে গেছে, k এর মান বসায় দাও। k এর মান বসায় দিলাম, 4x + 3y - 5 = 0। এটা আমরা দিলাম 3 নম্বর। এখন কি আমরা বলতে পারি না যে সিপি রেখা বা 3 নং রেখা আমি যদি দাগালাম, এটা এই রেখা এবং এই রেখার ছেদ বিন্দুই তো। আমি এখন বলবো যে 1 নং রেখা এবং 3 নং রেখার ছেদ বিন্দুই হচ্ছে পি বিন্দু। আমি আর ছেদ বিন্দুটা বের করে দেখাচ্ছি না, অলরেডি আমরা এরকম অঙ্ক করেছি, মানে ছেদ বিন্দু বের করাটা শিখেছি। এই রেখার সমাধান করলে আমি ছেদ বিন্দুটা পেয়ে যাবো। লিখবো আমরা, কথায় লিখবো, কিভাবে সুন্দর করে লিখবো। আমার প্রেজেন্টেশনটা হবে আমার নিজের ভাষায়, কোনো মুখস্থ বিদ্যা না। আমি বলবো 1 নং এবং 3 নং রেখার ছেদ বিন্দুই হচ্ছে লম্বের পাদবিন্দু, তারপর আমরা সমাধান করে অতএব স্থানাঙ্ক এত। ওকে, এই অঙ্কটা কিভাবে আসতে পারে আমি যদি তোমাদের দেখাই, এই অঙ্কটা দেখো আসতে পারে কিভাবে, আমি এখানে দেখাচ্ছি সুন্দরভাবে। মানে এইভাবে চিত্র থাকতে পারে, আবার চিত্রটা এইভাবে থাকতে পারে, অক্ষ আকারে থাকতে পারে। দেখো এই যে এখানে একটা এরকম করে দিয়ে দিল টান, এটাই মনে করে রেখা। এই রেখার মাথায় বা এই মাথায় বা মাঝামাঝি যে কোনো জায়গায়, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। দেখো
যে কোনো জায়গায় এই সমীকরণটা বসায় দিল, নাম কি, ওই সমীকরণের নাম কি ছিল, 3x - 4y + 5, 3x - 4y + 5 = 0, তাই ছিল। হ্যাঁ, এই রেখা বললো যে এখানে একটা এরকম করে চিপা চাপার মধ্যে এখানে দিয়ে দিল একটা বিন্দু। এই যে দেখো, এখানে একটা বিন্দু দিল, নাম হচ্ছে 2, -1। দেখো খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট এটা, কিন্তু পরীক্ষা কিন্তু এভাবে আসে। এখানে একটা বিন্দু দিল হচ্ছে ডি, বললো ডি বিন্দু স্থানাঙ্ক কত। দেখো সেম জিনিসই কিন্তু, এই যে 2, -1 বিন্দু থেকে এই যে 3x - 4y + 5 রেখার উপর লম্ব, সেই লম্বের পাদবিন্দুর নাম কি, ডি। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে উদ্দীপক অনুসারে বা দৃশ্যকল্প অনুসারে ডি বিন্দু স্থানাঙ্ক কত। কথা কিন্তু একই, ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, নির্ণয় করো। আরো বিভিন্ন ভাবে দাগানো থাকতে পারে, এইভাবে দাগ দিলাম, এইভাবে দাগ থাকতে পারে, এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, যে কোনো ভাবে থাকতে পারে। কিন্তু এই যে রেখাটা এইভাবে, এইভাবে, এইভাবে তো দিলাম, যে কোনো ভাবে কিন্তু দাগানো থাকতে পারে। আর সিম্পলি আমরা এখানে দাগিয়েছি। সুতরাং আমরা কিন্তু, এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো ভাবে কিন্তু পরীক্ষায় থাকতে পারে। তোমরা টেস্ট পেপার খুললে দেখতে পাবে যে এইরকম ভাবে অনেকগুলা বোর্ডে কিন্তু প্রশ্ন আসছে যে ডি বিন্দু স্থানাঙ্ক কত। তাহলে এই যে রেখা, এখানে একটা চিহ্ন দেওয়া থাকে, দেখায় এই যে লম্ব চিহ্ন, তোমার সকলে জানা আছে লম্ব চিহ্নটা এরকম। এই যে এটা এটা লম্ব চিহ্ন, এই যে এখানে যদি আমি দেখাই, এই যে লম্ব চিহ্ন, এটা তোমার সকলে জানা আছে এটা। ওকে, তা 9 নম্বর কমপ্লিট। এবার আসো, 10 নম্বর করা লাগবে না, এটা খুবই সহজ। একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করা যায়, x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এত কোণ উৎপন্ন করে এবং এত বিন্দু দিয়ে যায়। এটা তো আমরা প্রথমেই করেছি, ভেরি সিম্পল। তো আমাদের x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, 135, ঢাল কত, m = tan 135° -1। তো একটা বিন্দু তো দেওয়াই আছে, অতএব এটা 9 মার্কের জন্য বা 2 মার্কের জন্য আসে পরীক্ষায়, ওই জন্য লিখেছি, এটা করেছি অলরেডি, যে -4, 5 বিন্দুগামী একটা বিন্দু দেওয়া আছে। এই আর একজন লিঙ্ক দিল নাকি আবার, শাহরিয়ার নাফিস কি লিঙ্ক দিল আবার দুবাইয়ের? তো তা উল্টা পাল্টা হয়ে যাবে আবার। না, সমস্যা নেই ম্যাডাম, এই লিঙ্কটা তাহলে ঝামেলা হয়ে গেছে।
দাঁড়াও আমি বলে দিচ্ছি। এখন থেকে আমি লিঙ্ক দিব নি, তোমাদের আবার উল্টা পাল্টা হয়ে যায় অনেক সময়। আমি আগে বলে দিলাম দিন এই তো এই লিঙ্কটা সমস্যা নেই। লিঙ্ক হয়তো আমার মোবাইলও থাকে, এখানে দুইটা মোবাইলই আমার কাছে আছে, ওটা একটু ডিলিট করে দিলাম। আচ্ছা, এটা আমি একটু পোলাপান আজকে ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গেছে মনে হয়। নববর্ষ। আচ্ছা, ওই গ্রুপে দিলে পরে দেখে নেয় অনেকেই। আচ্ছা, আমরা শুরু করি। ওরা জয়েন করলে করুক, নাহলে পরে ওরা দেখে নেবে, কারণ এগুলো নিয়ে বসে থাকা যাবে না, কারণ আমাদের আগাতে হবে। হ্যাঁ, পরে দেখে নেবে নি। আমি তো আমি তো ওই গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, তাহলে এখন দেখো, এখন দেখো একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বেশ সিম্পল কথা। তো আমরা ঢাল কত, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেহেতু 135 বলেছে, যেহেতু বলেছে, তাহলে আমার 135 ঢাল বের করে নিলাম। ওকে, একটা বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে হলে কি লাগে? ঢালই তো লাগে। ঢাল তো দেওয়াই আছে, ঢাল তো দেওয়াই আছে। এত বিন্দুগামী রেখার সমীকরণ, রেখার সমীকরণ কোন একটা বিন্দুগামী রেখার সমীকরণ কি যদি লিখে নি আবারও, y বিয়োগ y1 ইন্টু m ইন্টু x বিয়োগ x1। এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু লাগবে। একটা বিন্দু থাকলে আমার ঢাল লাগবে, ঢালও তো দেওয়া আছে, তো অঙ্কটা তো কমপ্লিট। y বিয়োগ y1 মানে কিন্তু y এর মান আগে 5 ইজিক্যাল টু m, m এর মান -1 বের করে নিয়েছি, -1 ইন্টু এক্স বিয়োগ x1, x1 এর মান হচ্ছে -1 -4, এই যে হয়ে গেল। তাহলে y - 5 ইজিক্যাল টু -x -4। আমরা একটু সাজায় গুজায় যদি লিখি x প্লাস y -1 ইজিক্যাল টু 0, এগুলো আমাদের 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, ঢাল আমাদের জানাই আছে, 135 এর মান -1, একটু মুখস্থ হয়ে যাক। tan 135 এর মান -1 আর এত বিন্দুগামী রেখার সমীকরণ y বিয়োগ 5 আর m ইন্টু x বিয়োগ। আমরা যখন নৈর্ব্যক্তিকের জন্য প্রিপারেশন তখন কি এত কথা লিখবো নাকি? আমরা সরাসরি লিখবো যে আমার tan x অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 মানে -1, এখানটা সরাসরি লিখবা y বিয়োগ 5 ইজ ইকুয়াল টু -1 ইন্টু x যোগ 4। দেখো একবারে কিন্তু y - 5 ইজ ইকুয়াল টু -x -4। তাহলে এখান থেকে আমরা একবারে লিখে ফেলবো x প্লাস y -1 ইজ ইকুয়াল টু 0। এইভাবে আমরা করে ফেলবো। এইটুকু লিখতে আমার কত সময় লাগছে? 30 সেকেন্ডের বেশি লাগে নাই কিন্তু। অবজেক্টিভের জন্য খুব তাড়াতাড়ি আমরা করে ফেলবো। অবজেক্টিভ বা আমাদের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে খুব তাড়াতাড়ি করে ফেলবো। আর আমাদের 2 মার্কের জন্য পরীক্ষায় তো আমরা একটু সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে লিখবো যেভাবে। হ্যাঁ, জাতীয়বিন্দুগামী রেখার সমীকরণ, 1 নং রেখার x অক্ষে ধনাত্মক দিকের সাথে এত কোণ উৎপন্ন করে, অতএব 1 নং রেখার ঢাল এত এত, মান বসাবো, তারপর এরকম একটা রেজাল্ট আমরা পেয়ে যাব। এইবার আসে সবচেয়ে চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রবলেম। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেমটা এখন আমরা করব। 11 নাম্বার, আগেই বলেছি 9 এবং 11, 9 এবং 11 দেখো খেয়াল করে। 11 নাম্বারটা, 11 আমি একটা লিখেছি, সম্ভবত আরো একটা লিখেছি, সম্ভবত 11-2 4 লিখেছি।
একই 11 1 2 3 4 চারটা করবা। আমি একটা করে দিচ্ছি। এরূপ রেখা দ্বয়ের সমীকরণ নির্ণয় করো, বা এরূপ রেখার সমীকরণ নির্ণয় করো। রেখা দ্বয়ের উল্লেখ থাকতে পারে, নাও থাকতে পারে, শুধু লেখা থাকতে পারে এরূপ রেখার সমীকরণ লিখতে পারে যা এত বিন্দুগামী, 6,7 বিন্দুগামী। এই অঙ্কটা মোটামুটি কথা আকারেই আসে, ঠিক আছে, কথা আকারে আসে। যাই হোক, কথা আকারে আসলে পারবো আমরা, চিত্র আকারে আসলে পারবো। এরূপ একটি রেখার সমীকরণ নির্ণয় করো যা 6 7 বিন্দুগামী, 6 7 বিন্দুগামী এবং এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওই যে কোণ উৎপন্ন করে, দেখো খেয়াল করো আমাদের, দেখো আমি কিভাবে চিন্তা করতেছি, কিভাবে বলতেছি, কথাগুলো একটু শোনো, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। এরূপ একটি রেখার সমীকরণ নির্ণয় করো যাহা, এই যে এইটা দেওয়া আছে এত বিন্দুগামী, যে সরলরেখার সমীকরণ আমাদের বের করতে হবে সেটা হচ্ছে 6 7 বিন্দুগামী। আমরা মাত্র শিখে এসেছি যে একটা বিন্দু দেওয়া থাকলে আমরা সরলরেখার সমীকরণ ইজিলি বের করতে পারি যদি তার ঢাল জানা থাকে। ওকে, তাহলে আমরা লিখে ফেলি তো 6,7 বিন্দুগামী রেখার সমীকরণ, একটা ঢাল লাগবে। ঢালটা যেহেতু আমার এখন পর্যন্ত জানা নাই, ঢালের নাম আমি দিয়ে দিই m বা m1 m2 যা মন চাই দিয়ে দিচ্ছি। y বিয়োগ y1 is equal to m into, m এর জায়গায় m1 লিখলাম, m into x বিয়োগ x1, m into x বিয়োগ x1 6। তাহলে আরেকবার একটু লিখি, কাটাকাটি হলো, m1 into x বিয়োগ 6, এটা। ওকে, এটা এখন আমার, দেখো আমাদের মোটামুটি আমরা সরলরেখার সমীকরণ কিন্তু পেয়ে গেছি। একটা জিনিস খানি অজানা আছে, সেটা হচ্ছে m1। এই m1টা আমার জানা, আমি একটু লাল কালি দিয়ে দাগিয়ে নিলাম। এখানে m1 বের করার জন্য আমরা ওই সমীকরণে কি বলে অঙ্কের দিকে তাকাই, একটু সুন্দর করে মনোযোগ দিয়ে তাকাই। দেখো এত বিন্দুগামী, এই পর্যন্ত কথা কিন্তু শেষ, এই যে এই পর্যন্ত কথা শেষ। এরপরের কথাটা কি আছে, এবং এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে যে রেখার সমীকরণটা আমি বের করতে চাচ্ছি সেই রেখাটা, একটা রেখা দেওয়া আছে অঙ্কের মধ্যে, ওই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভালো কথা, তাহলে প্রদত্ত রেখার সমীকরণটা বের করে নি। এটা হচ্ছে এই রেখার সমীকরণ, যেটা বের করতে হবে সেটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, শুধুমাত্র আমরা টার্গেট নিয়েছি যে m1টা বের করতে হবে। খেয়াল করো তো, প্রদত্ত রেখার সমীকরণ, কোনো মুখস্থ বিদ্যার দরকার নাই, খুবই সহজ এগুলা। প্রদত্ত রেখার সমীকরণ, যে রেখাটা দেওয়া থাকবে সেই রেখার সমীকরণ নাম দিলাম, অর্থাৎ প্রদত্ত রেখা জানি, নাম্বার দিব যে 2। দেখো 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 11, সাজিয়ে লিখি আমরা 3x প্লাস 4y মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0, নাম্বার দিলাম। তো এই রেখা এবং এই রেখার মধ্যবর্তী কোণ কত, 45 ডিগ্রি দেওয়াই তো আছে। যে রেখাটার সমীকরণ আমি বের করতে চাচ্ছি সেই রেখাটা, এই যে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 11 রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তার মানে কি এই রেখা মধ্যবর্তী কোণ কত, 45 ডিগ্রি। তো 45 মধ্যবর্তী কোণ জানার যে সূত্রটা কি আছে, ঢাল লাগে দুইটা রেখারই, এই রেখার ঢালও লাগে, এই রেখার ঢালও লাগে। এই রেখার ঢাল m1 অলরেডি আমরা জানি, বের করতে চাচ্ছি। এই রেখার ঢাল তো ভেরি সিম্পল, 2 নং রেখার ঢালটা একটু বের করে নি। 2 নং রেখার ঢালটা কি দেখো তো, যেহেতু এটার নাম দিয়েছি m1, এটা নাম দেবো m2, নাম দিলাম m2 ইজ ইকুয়াল টু মাইনাস x এর সহগ বা y এর সহগ 3/4। এই 2 নং রেখার ঢাল কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো তো এই রেখা এবং এই রেখার মধ্যবর্তী কোণ কত, 45 ডিগ্রি। দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের সূত্র কি, tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 বিয়োগ m2 ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস m1 m2 হয়ে গেল। এখন প্রশ্ন স্যার আবার একটু মনে করে দিচ্ছি, m1 মাইনাস m2 না দিয়ে m2 মাইনাস m1 দিলে কোনো সমস্যা নাই, একই, কারণ এখানে তো প্লাস মাইনাস সামনে চিহ্ন আছে, কোনো সমস্যা নাই। এখন দেখো এখানে কোণের মানটা দেওয়া আছে, সব দেওয়া আছে, m1 এর মান জানা নাই, m1 এর মানটা খালি বের করে নিব। m2 এর মান কত, 3/4, এই যে মাইনাস 3/4, এই মাইনাসে এই মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 3/4 ডিভাইড বাই 1 প্লাস m1 ইনটু মাইনাস 3/4। দেখো এই টোটাল সমীকরণের মধ্যে m1 ছাড়া আর অন্য কোনো ভেরিয়েবল নাই, কনস্ট্যান্ট নাই। m1টা কিন্তু আমরা ইজিলি বের করব, আর m1 বের হয়ে গেলেই কিন্তু আমাদের এখানে বসিয়ে দিলেই আমাদের কাজ কমপ্লিট। সহজ বলা যেতে পারে, কঠিন না, কিন্তু ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট এটা, সেই হিসেবে কিন্তু এটা সহজ বলা যেতে পারে। ওকে, 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস হচ্ছে 3/4
প্লাস হচ্ছে 3/4 ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস 3m ভাগ হচ্ছে 4। এই যে মাইনাস 3/4 না, মাইনাস 3m ভাগ 4 লিখে নিলাম। এবার লসাগু করো। 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4m1 প্লাস 3 ডিভাইড বাই 4 নিচে 4 মাইনাস 3m1। এই যে এখন একবার ডিভাইড বাই 4, এই 4 4 কেটে গেল, তাহলে 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4m1 প্লাস 3 ডিভাইড বাই 4 মাইনাস 3m1। একবার আমরা পজিটিভ ধরবো, একবার আমরা নেগেটিভ ধরবো। প্লাস ভিই হলে দুইটা আমার মান আসবে, সরল রেখা এখানে দুইটা বের হবে। হ্যাঁ, খেয়াল করো, তাহলে 1 ইজ ইকুয়াল টু 4m1 প্লাস 3 ডিভাইড বাই 4 মাইনাস 3m1। আমি একটু লিখে দিচ্ছি, 4m1 বজ্রগুণন করছি প্লাস 3 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 3m1। আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যে না আমি বুঝাচ্ছি না বিষয়টা এরকম না। কিন্তু কত হয় রে এখানে -1 কত হলো 3 4m1 1 তাহলে m1 ইজ ইকুয়াল টু হচ্ছে -1/7। আর একটা বসাই এখানে, মাইনাস ভি হলে, এটা কথা বলে দেবো এখানে, মাইনাস ভি হলে 1 ইজ ইকুয়াল টু একবারে মাইনাস নেবো, এখানে মাইনাস গুণ দিয়ে দাও, মাইনাস দিয়ে এখানে গুণ দিয়ে দাও 4m1 প্লাস 3, ভুল যেন না হয় ক্যালকুলেশন, ভুল যেন না হয়। 1 ইজ ইকুয়াল টু মাইনাস উপরে গুণ করে দাও, এই মাইনাস কিন্তু উপরে গুণ করে দেবো, মাইনাস 4m1 মাইনাস 3 ডিভাইড বাই হচ্ছে 4 মাইনাস 3m1। তাহলে 4 মাইনাস 3m1 ইজ ইকুয়াল টু মাইনাস 4m1 মাইনাস 3। তাহলে এখানে থাকলো m1 ইজ ইকুয়াল টু -7। m1 এর মান দুইটা পেয়েছি, তাহলে আমরা লিখবো এখন m1 এর মান সমূহ 1 নং সমীকরণে বসিয়ে পাই। এটা কথা বলে রাখি, এটা অনেক বড় অঙ্ক কিন্তু, এটা ঢাল বের করতে হয়েছে, এখানে একটু ক্যালকুলেশন করতে হয়েছে, এখান থেকে আমরা m1 বের করছি দুইবার, আবার মান বসাবো। এই m1 এর মান এখানে বসিয়ে আর অত সাজানো গোজানোর দরকার নাই, সাজালে গোজালে ভালো হয়। যদি মনে হয় যে সাজানো গোজানো একটু কঠিন হয়ে যাচ্ছে, সাজানো গোজানো করার দরকার নেই। কখন কঠিন হবে একটু বলে দিচ্ছি, দেখো খেয়াল করে। আমরা কিন্তু এখানে m1 এর মানটা এবং দুইটা মানই যেটা পেয়েছি, সুন্দর সুন্দর মান পেয়েছি। সুন্দর মান পাওয়ার কারণ আছে, কারণ হচ্ছে এখানে tan 45 ডিগ্রি 1 পেয়েছিলাম। এবার মনে করো তো, এই অঙ্কটাই বললো যে রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, না বলে বললো 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেখো ঝামেলাটা কোথায় বেঁধে যায়, এখানে আসবে √3 আসলেই কিন্তু এখানে আড়াআড়ি গুণ করে কিন্তু m1 এর মান বের করাটা কিন্তু একটু কঠিন হয়ে যাবে কিন্তু, যার কারণে আমরা m1 এর মান যখন এখানে এসে বসাবো, বসানোর পর আর ক্যালকুলেশন করব না, ওই রেখাটাকে সাজানো গোজানো দরকার নাই, ওইভাবেই রেখে দিব। যদি তুমি একটু বাসায় এই অঙ্কটা করে দেখো, এই যে বাসায় করবা, এখনই করবা, লিখে নিয়েছি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, করে দেখবা যে ওই m1 এর মান বের করতে একবার প্লাস এবং একটা মাইনাস নিয়ে একটু কিন্তু কঠিন হবে, মানে অনেকক্ষণ সময় লাগবে, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট সময় লাগবে, কিন্তু আরো বেশি সময় লাগতে পারে। তো ওইটা করার পরে এখানে বসানোর পরে আর দরকার নাই বাবা ক্যালকুলেশন করে সাজানো গোজানোর, মান খালি বসায় খালি কাজ কমপ্লিট করে ফেলবা, m1 এর মান বের করে, ঠিক আছে? বাসায় এখনই করে ফেলবে এটা। পরের অঙ্ক, এটার মান কিন্তু বসায় দিলাম না, হ্যাঁ, m1 এর মান এখানে বসালে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। ওকে, তোমরা m1 এর মানটা বসিয়ে নিবা। ওকে, এবার দেখো একই অঙ্ক, এটা আরো ইম্পর্টেন্ট, তোমাদের আবার একটু বলে রাখি, এই যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা কিন্তু আবার ওই একটু বিৎখুটা টাইপের আসে, একেবারে tan 45 ডিগ্রি আসে না, যদি আসে না বলবো না, আসে কম। 45 ডিগ্রি হলে ভালো, 60 ডিগ্রি 30 ডিগ্রি বললে কিন্তু একটু কঠিন হয়ে যায় হিসাব নিকাশ করা, ওই যে √3 চলে আসে, তো হিসাব নিকাশ করা একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা করে ফেলবো, নিজে করো, আজকেই করে ফেলবো। ওকে, নিজে করবা। তাহলে আমাদের আজকে তোমরা অনেকেই ঘোরাঘুরি করেছে, অনেকে ঘুরেছে বাইরে, সবাই ঘুরে একটু নববর্ষ উদযাপন করেছে, তো অনেকে ক্লান্ত। যাই হোক, আজকে এই অঙ্কটা করে, আর নতুন আমি চ্যাপ্টার ধরতে চাইছিলাম, আজকে আর করাচ্ছি না, তোমরা একটু রেস্ট নাও। নতুন চ্যাপ্টার একদিনে শেষ হয়ে যাবে আশা রাখছি, 3.7 নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে আশা রাখছি। ওখানে তেমন কিছু নাই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আছে, তাই ওই ক্লাসটা কিন্তু সুন্দরভাবে করবা। সরল লেখার উপর কিন্তু বেশি ক্লাস নেই নাই, খুব কমই ক্লাস নিয়েছি বলতে পারো, কিন্তু
বেসিক সহই পড়াইছি, মোটামুটি সব টাইপের অঙ্ক কর, মোটামুটি, আমি 100% বলবো না, যেগুলো বোর্ডে আসে সেগুলো টাইপেরই করাইছি বেশিরভাগ। একেবারে যেগুলো একেবারেই আসে নাই সেগুলো কিন্তু করাই নাই। এগুলো আগে কমপ্লিট করো, মনে থাকবে না এত বেশি পড়লে। হ্যাঁ, এগুলো কমপ্লিট করো। এখন দেখো 12 1 নাম্বার, এই রেখা এই রেখা এই রেখা, রেখাটায় সমবিন্দু। সমবিন্দু মানে এরকম কথা, হ্যাঁ, এই যে 1 2 3, এই যে তিনটা রেখা একটা বিন্দুগামী, এটাকে বলি আমরা সমবিন্দু। এই যে 1 ধরো, 2 ধরো, 3 ধরো, হ্যাঁ, তিনটা রেখা সমবিন্দু বলতে একটা বিন্দু সেট করে, এটাকে সমবিন্দু। সমরেখ না কিন্তু, সমরেখ আর সমবিন্দু কথাটা ভিন্ন কিন্তু। সমরেখ মানে একই রেখা, তিনটা বিন্দু সমরেখ নেই। তিনটা রেখা কি সমরেখা নাকি? নো, তিনটা রেখা সমবিন্দুগামী হলে কে এর মান, এর মান বের করো, কে এর মান বের করে, এ বলো ও বলো। সমবিন্দু হওয়ার শর্ত হচ্ছে, খেয়াল করো, একটা মডুলাস নিব, নির্ণায়ক চিহ্ন আর কি, নির্ণায়ক চিহ্ন নিয়ে আমি সরলরেখাগুলো লিখে নিই। x - 3y + 2 = 0, নিচে নিচে লিখে নিবা, নিচে নিচে, +3 = 0। 3 নাম্বার হচ্ছে x + ay = 0। প্রথম কি করবা, তিনটা রেখার প্রথম x এর সহগগুলা প্রথম কলামে দিবা, 1 1 1, y এর সহগগুলা দ্বিতীয় কলামে দিবা, -3 -6 a, কনস্ট্যান্ট পদগুলা তৃতীয় কলামে দিবা, 2 3, এখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট পদ নাই, 0 = 0। তিনটা রেখা সমবিন্দু হওয়ার শর্ত হচ্ছে খুবই সহজ একটা শর্ত, তো শর্ত মতে লিখবো এখানে, অত বেশি কথা লেখার দরকার নেই। শর্ত মতে এটা গেল 0। এখানে আমরা আর অপারেশন করার দরকার নাই, কেন? মানে এখানে দেখো সবগুলো সংখ্যা, এই যে কোনো প্রতীক নাই। এরকমের নির্ণয়কে যদি কোনো অপারেশন করবে না, কখন? যখন তোমাদের কখনো প্রতীক নেই, এখানে এ বি সি ডি পি কিউ আর এগুলো নেই। প্রতীক না থাকলে আমরা আর ওই অপারেশন করে 0 0 1 আনার দরকার নেই রে বাবা, সরাসরি নির্ণয় করে ফেলবো। ঠিক আছে, সরাসরি নির্ণয় করে 0 বসালে আমাদের এখান থেকে এর মানটা বেড়ে যাবে। এখানে এটার মধ্যে খালি একটাই আননোন ভেরিয়েবল আছে, এ। আবার তুমি যদি মনে করো না স্যার আমি একটা অপারেশন করে করবো, তোমার মন যা চাই করতে পারো। এখান থেকে নির্ণয়কের মান বসাবো, দেখো তো 1 নিলে কি হয়, আমি একটু যদি নেই, 0 বিয়োগ হচ্ছে 3 এ, -3 নিলাম, এই যে এখানে মাইনাস মাইনাস নিলাম, তাহলে মাইনাস নিলে হচ্ছে একই ভাবে যাবে, 0 বিয়োগ 3 প্লাস যদি 2 নিই, a যোগ 6 = 0। এখান থেকে পাচ্ছি আমি কি, -3a -9 প্লাস 2a প্লাস 12 = 0। এখান থেকে দেখো তো 3a আর a, এর মান কত পাবো একবারে বলে দেখি পারি কিনা, -a প্লাস 3 = 0, তাহলে a = মনে হয় 3 হচ্ছে, তাই না? এই 3 হচ্ছে না, -a -3, হ্যাঁ a = 3। এভাবে পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে 2 মার্কের জন্য, অথবা নৈর্ব্যক্তিক অথবা ভর্তি পরীক্ষা। ঠিক আছে, এটা আসতে পারে। এই চ্যাপ্টারের এইগুলো করলেই হয়ে যাবে। এইটা একটু ক্যালকুলেশন যেন করতে পারি আমরা, এটা ক্যালকুলেশন দেখো। আচ্ছা আমি একটু দেখাই দিই তোমাদের, যেহেতু আমি আরো নতুন চ্যাপ্টারে যাচ্ছি না, একটু দেখাই দিই, আমি নিজেই দেখা দিচ্ছি। এই অঙ্কটা কিন্তু একটু জটিল টাইপের আসে, মানে জটিল বলতে 10 60 হলে কি রকম হয় আমি একটু দেখাই, যদি একটু সংক্ষেপে দেখাচ্ছি। 3 4 বিন্দুগামী রেখার সমীকরণ, 3 4 বিন্দুগামী যে রেখাটার সমীকরণ বের করতে হবে সেই রেখাটা হচ্ছে 3 4 বিন্দুগামী রেখার সমীকরণ। লিখলাম রেখার সমীকরণ, একবার লিখি y বিয়োগ 4 = m1 লিখলাম। হ্যাঁ, আর একটা রেখা যেহেতু আছে, m1 x বিয়োগ x1, x1 এর মান হচ্ছে 3, এক নম্বর। এই m1 আমার টার্গেট, দিস ওয়ান ইজ টার্গেট, m1 ইজ টার্গেট। তাহলে এই রেখাটা এত রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, x - y + 4 = 0। এটা হচ্ছে প্রদত্ত রেখা, প্রদত্ত রেখা দেখায় দিই ক্যালকুলেশনটা, যেহেতু সময় আছে, নতুন চ্যাপ্টার ধরছি না। প্রদত্ত রেখা হচ্ছে 2 নম্বর দিলাম, 2 নং রেখার ঢাল, রেখার ঢাল m2 = -x এর সহগ ভাগ y এর সহগ, যেটি x এর সহগ কত 1, y এর সহগ হচ্ছে -1 = শুধু 1। ঠিক আছে, এখন আমরা 1 এবং 2 এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি লিখে নিব। 1 ও 2 নং এর মধ্যবর্তী কোণ বলে দেওয়া আছে স্পষ্ট করে, দেখো এরূপ একটি রেখার সমীকরণ নির্ণয় করা যা এত বিন্দুগামী এবং এত রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, কোণ উৎপন্ন করে। আচ্ছা,
এখন খেয়াল করো মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, অতএব একবার লিখছি tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 বিয়োগ m2 ডিভাইড বাই 1 মাইনাস 1 প্লাস m1 m2। tan 60 এর মান বসায় দাও, √3 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 এর মান m1 ই থাকবে, মাইনাস 1 m2 এর মান 1 ডিভাইড বাই 1 প্লাস m1 ইনটু 1। তো আমরা কি পেলাম, √3 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 বিয়োগ 1 ডিভাইড বাই 1 প্লাস m1। একবার পজিটিভ ধরে দেখাচ্ছি, প্লাস ভি হলে √3, বাম পাশে আছে √3 ইজ ইকুয়াল টু প্লাস চিহ্ন দিলাম, না দিলেও চলবে, m1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস m1। দেখো আমি m1 এর মান বের করে চাচ্ছি, তাহলে গুণ করে নাও, √3 প্লাস √3 m1 ইজ ইকুয়াল টু m1 মাইনাস কিন্তু 1। তাহলে এখানে দেখো m1 গুলো এক পাশে নাও, √3 m1 মাইনাস m1 ইজ ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস √3। এগুলো ক্যালকুলেটর টিপে কিন্তু আবার ইয়া করো না, পয়েন্ট আনার দরকার নেই, পয়েন্ট আনবো না আমরা। m1 কমন নিলাম, √3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস কমন নিলে এখানে পাচ্ছি √3 প্লাস 1, বা m1 ইজ ইকুয়াল টু মাইনাস √3 প্লাস 1 ডিভাইড বাই √3 মাইনাস 1। ওকে, এই দেখো এইটা তুমি কি ক্যালকুলেশন করবা, উপরে নিচে গুণ করা যায়, করবো না বাবা, এত দরকার নেই, উপরে নিচে গুণ করা যায়। তাহলে আমি এখান থেকে বের করে ফেলি, সরাসরি 1 নং হতে দেখো বসাচ্ছি, মানটা বসা দিচ্ছি m1 এর, এটা দেখানোর জন্য আমি অঙ্কটা করাচ্ছি। এক হতে কি পাচ্ছি, y বিয়োগ 4 ইজ ইকুয়াল টু m1 এর মান, দেখো m1 এর মান ইনটু x মাইনাস 3, m1 এর মান বসালে কিন্তু সমীকরণ পেয়ে যাচ্ছি। m1 এর মান কত, মাইনাস √3 প্লাস 1 ডিভাইড বাই √3 মাইনাস 1 ইনটু x বিয়োগ 3। আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি এখানে উত্তর রেখে দিব, এটা দিয়ে এটা গুণ করলে আমাদের কষ্ট হয়ে যাবে, আবার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা একটা উত্তর পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। এরপর আমরা মাইনাস নিব, নেগেটিভ হলে আমরা একবারে বের করতে পারতাম, আলাদা আলাদা বের করলাম, যে একবারে পজিটিভ নিয়ে নেগেটিভ নিয়ে m1 এর মান বের করে নিয়ে তারপরে একবারে আমি সমীকরণে বসাতে পারতাম m1 এর মান। তা আমি m1 এর মান একবার বের করছি পজিটিভ নিয়ে, বেশি সমীকরণে বসায় দিচ্ছি, এবার নেগেটিভ নিয়ে কিন্তু আমরা বের করব, √3 ইজ ইকুয়াল টু মাইনাস m1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস m1। সিমিলারলি আমরা এখান থেকে m1 এর মানটা বের করব, m1 এর মান হিসাব করে ওখানে বসায় দিব, হিসাব করো আর 1 নং এ বসিয়ে দিব। এই দেখো এইভাবেই বসায় দিবা, এত ওই হিসাব নিকাশ এরপরে আর করার দরকার নেই, আগেরটাই করতে পারো, মানে এখানে সহজ ছিল। 1/7 আর 7 সংখ্যা, মানে কোনো বর্গমূল যুক্ত সংখ্যা না, এটা বর্গমূল যুক্ত সংখ্যা, এগুলো নিয়ে হিসাব করা একটু কঠিন হয়ে যায়, দরকার নেই, কঠিনের মধ্যে যাবো না আমরা এখানেই রেখে দিব, এখানে একটা, ঠিক আছে, দুইটা সমীকরণ এভাবে রেখে দিব। ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু আমরা ইজিলি করব। তোমরা হচ্ছে এগুলো একটু কমপ্লিট করে ফেলো, ঠিক আছে, এগুলো একটু কমপ্লিট করে ফেলো। বাই, আজকে আর বেশি করালাম না, নেক্সট দিন আমাদের ওই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তারপর আমরা মডেল টেস্টের যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসছে, বিভিন্ন স্কুল কলেজে আসছে, ওগুলো একটু করাবো আর কি, ঠিক আছে। মানে আমরা আর দুইটা ক্লাস নিব, একটা রিভিউ ক্লাস 3.7 এর বেসিক ক্লাস, আর একটা হচ্ছে আরো আমি 8টা-10টা অঙ্ক দেখায় দিব বিভিন্ন বোর্ডের ইম্পর্টেন্ট গুলো, যেগুলো করলে আমাদের মোটামুটি কভার হয়ে যাবে, তারপর আমরা একটা পরীক্ষা নিয়ে নেবো। আশা রাখছি আমাদের মোটামুটি ভালো প্রিপারেশন হয়ে গেছে। বাই।